অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। নারী অনন্যা, তার পাশে দাঁড়ান, তাকে ঘরে বাইরে অনন্যা হয়ে উঠতে দিন। এমনটা ভেবেই যে অনন্যা নাম নিয়েছিলাম তা কিন্তু নয়। আমি কেবল ভেবেছিলাম মেয়েদের জন্য একটা কিছু করব, একটা প্ল্যাটফর্ম, একটা আলাদা প্ল্যাটফর্ম, সবার কথা বলবো। প্রায় 3 দশক আগের কথা। তখন ক্ষমতায় ছিল স্বৈরশাসক। মিছিল সমাবেশের উত্তাল সময়, হাটে মাঠে বন্যার পানিতে থই থই। আর দুর্যোগ মানে তো নারীর বড় বিপদ। তাই প্রথম কভার বন্যা নিয়ে। আর আপনি যদি আমার কাছে জানতে চান কেমন সমাজ আমি চাই, কি চায় অনন্যা, তাহলে আমি বলবো, চলুন না সবাই মিলে একটা সমাজ করি, যেখানে নারী পুরুষ সকলেই এক কাতারে হাঁটবেন, একেবারে পাশাপাশি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিল্পকথার নতুন বছরের প্রথম এপিসোড। শিল্পকথা অনন্যা ম্যাগাজিনের সাপ্তাহিক আয়োজন। এটি কোলাবরেট করে এআইপি এবং অনন্যা একসাথে। এবং নতুন বছরে আজকে আমাদের সঙ্গে নতুন দুজন শিল্পী নতুন গল্প নিয়ে হাজির হয়েছে, একজন বাংলাদেশ থেকে, একজন ভারত থেকে। আমি দুজনকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে আছে খন্দকার ওহিদা এবং জাফরিন গুলশান। দুইজনকে স্বাগতম। নতুন বছরের প্রথম মুখ আমরা শিল্পকথায় দেখতেছি। খন্দকার ওহিদা এবং জাফরিন গুলশান, তোমাদের দুজনকে ওয়েলকাম। কেমন আছো দুজন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আর সবার প্রথম তো হ্যাপি নিউ ইয়ার। জাফরিন আপু, তোমার বোধহয় সাউন্ডটা শুনতে পাওয়া যাচ্ছে না, মিউট হয়ে আছে বোধহয়। না, শুনতে পাচ্ছি না। অনেক কিছু বলে ফেলছো, আমি কিছু শুনতে পারি নাই। আচ্ছা, আরেকবার ট্রাই করা যাক। তুমি একবার এখন শুনতে পাচ্ছ তুমি কিছু? হ্যালো, হ্যাঁ, হ্যালো, এইবার তোমার সাউন্ডটা ফিরে আসছে, ভাগ্যিস। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি পাচ্ছি না। কেউ একজন মানে সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, তুমি আমারটা বুঝবে। আচ্ছা, আর আমার মনে হয় জাফরিন আপু এটা ক্লিয়ার করে আসতে পারবে। ওহিদা, কোথায় আছো এখন? কোথা থেকে তোমাকে লাইভে দেখতে পাচ্ছি আমরা? আপাতত তো বাড়িতে আছি, ওয়েস্ট বেঙ্গল, হুগলি ডিস্ট্রিক্ট এন্ড কেলেপাড়া, এটা আমার ভিলেজ। আচ্ছা, তো কবে থেকে এখানে? আমি তো খুব বাজেভাবে আটকে গেছিলাম দিল্লিতে। আমার ফিরে আসার কথা ছিল বিফোর লকডাউন, বাট ওটা আর হয়ে ওঠেনি। তো আমি জুনের 4 তারিখে এসেছি, মানে খুব সেই সময় চাপ। অলমোস্ট লকডাউনের একটা ক্রাইসিস লকডাউন দিল্লিতে, চলছে, তারপরে হ্যাঁ এখানে। হ্যাঁ। তারপর থেকে এখানেই আছি, এখন যাব হয়তো, দেখা যাক। আচ্ছা, জাফরিন আপু তুমি শুনতে পাচ্ছ? একটু সাউন্ডে বোধহয় ঝামেলা হচ্ছে। তুমি শুনতে পেলে হাত তুলবা। হ্যাঁ, আমরা তোমার কাছে ফিরে আসবো। আমরা একটু গল্প আগাই এর মধ্যে। তো ওহিদা, তোমার কি বেড়ে ওঠা ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, একদম। তুমি বলছিলে দিল্লিতে আটকা পড়েছিলে, ওখানে কি তোমার পড়াশোনা? হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন কলকাতা থেকে, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, অ্যান্ড মাস্টার্স জামিয়া মিলিয়া ইসলামিয়া, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস। ওখান থেকে আমি 2018 এ মাস্টার্স করি। তারপরে তো বরাবরই ওখানেই কাজ করছিলাম, বা আবার করব। আচ্ছা, তো তো পিছনের গল্পটা শুনি যে ওহিদার ভিজুয়াল আর্টের যাত্রা কিভাবে শুরু হলো? তুমি কিভাবে এই আর্টিস্টের জীবনটা শুরু হলো? এটা একটু
ডিফিকাল্ট, কেননা ছোটবেলা থেকে খুব ট্র্যাডিশনাল বাড়িতে বড় হয়েছি, তো যার জন্য ইভেন জয়েন্ট ফ্যামিলি, তো বাড়িতে এগুলো কখনোই থাকেনি যে ছবি আঁকতে যাব বা এইসব, বা নাচ গান শিখতে যাব। তো বাড়িতে আমার দাদু খুব প্রোগ্রেসিভ ছিলেন, তো দাদুকেই বলা যে আমি যাব। তো সেখান থেকে দাদু বলেছিলেন যে হ্যাঁ, অবশ্যই। তো তারপরে আমার ক্লাস আফটার 10th আমি স্টার্ট করি। মানে পাড়ার স্কুল, মানে পাড়ার যে আর্ট স্কুল ছিল সেখান থেকেই টুকটাক ছবি আঁকা স্টার্ট হয়। আচ্ছা, And তারপরে 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 12th হয়ে যাবার পরে আমি নিজে ভেবেছিলাম যে আমি আর্ট কলেজে ভর্তি হব। সেখানেও একটা বিশাল বড় সমস্যা ছিল যে এটা নিয়ে কেন পড়াশোনা করতে হবে, মানে আমি কেন যেতে চাইছি না। আম, মানে আমার জিওগ্রাফি খুব ভালো সাবজেক্ট ছিল, আমি খুব ভালো ছিলাম, তো আমি কেন অনার্স সাবজেক্ট নিচ্ছি না। তো দেন অনেক ঝামেলা হয়, দিয়ে অনেক কষ্ট সৃষ্টে রাজি করানো হয়, তো আমি পরীক্ষা দিয়ে আর আমি চান্স পাই না সে বছর। তো বাবা মানে বলেছিলেন যে ওকে তুমি লাইনটা করো। একটু একটু লাইনটাতে ঝামেলা হচ্ছে ইন্টারনেটে। ওকে, তুমি কি আরেকবার বলবে? 12 শেষ করার পরে তুমি ডিসাইড করলে এবং সেখানেও বিশাল একটা কাহিনী হলো, তারপর থেকে শুনি আরেকবার। আচ্ছা, ওকে। তো দেন বাবা বাবা তখন বললেন যে তুমি যেহেতু তুমি ছবি আঁকো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছ থেকে কোনো হেল্প নিও না, কোনো ফাইনান্সিয়াল হেল্প নিও না, যেহেতু তুমি ছবি আঁকবে। কেননা বাবার ওটা পছন্দ ছিল না তখন। তখন আমি বললাম ঠিক আছে। তো আমি নিজে টিউশন করা স্টার্ট করে দিই, এন্ড সেখান থেকে আমি যখন নিজে খুব ইন্ডিপেন্ডেন্টলি নিজের কাজ করছি, সেটা দেখে বাবা ভাবছে যে, আর আমি কিছু, বাবার কিছু বলার নেই। তো তারপর থেকে আমি নিজেই আর্ট স্কুলে সেকেন্ড বারে পরীক্ষা দিলাম, ইভেন আমি চান্স পেলাম। তো সেখান থেকে এবার শুরু হয় টুকটাক আরো ছবি আঁকা, আরো জিনিসকে জানা, আরো ডেপথে যাওয়া। তারপরে সেখান থেকে আমি দিল্লি গেলাম মাস্টার্স করতে। ব্যাস, আপাতত মাস্টার্স করে বেরিয়ে এখন কাজ করছি, ফিল্ডে আছি। আচ্ছা, আমি মাঝখানে কিছু কিছু অংশ মিস করছি। নতুন বছরে ইন্টারনেটে নতুন নতুন প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, সাদিয়া, হ্যাঁ, এখন আমাকে শুনতে পাচ্ছো? একটু বলবে, শুনতে পাচ্ছো? আসলে সাদিয়াকে শোনা যাচ্ছে না হঠাৎ করে। ওহিদা, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছো আমি তোমরা পাচ্ছি, এখন আমি একটু? পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, পাচ্ছো, যাক। হ্যালো ভাইয়া, তোমার কি হোয়াটসঅ্যাপ? হ্যালো, এই লিঙ্কটা আমরা কি একজন আরেকজনকে হ্যালো দেখতে পাচ্ছি? হ্যাঁ, তোমাকে শুনতে পাচ্ছি সাদিয়া, জাফরিন আপু। আমি আছি, ওহিদা আছে। যাক, একদম। হ্যাঁ, ওহিদা, এই ইন্টারনেটের ঝামেলার কারণে আমাদের কিছু রিলেটেড কমেন্ট আছে। রাহুল কৃষ্ণান বলছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আ সিঙ্গেল ওয়ার্ড বাট গুড টু সি ওহিদা স্পিকিং। আর সানজিদ মাহমুদ, বাংলাদেশি আর্টিস্ট, সে বলেছে ভাই কত বড় বড় আর্টিস্ট, শুভেচ্ছা। জাফরিন আপু, তুমি কিছু বলতে চাও ধন্যবাদ, এই কমেন্টের প্রেক্ষিতে? অনেক ধন্যবাদ, শুভেচ্ছা গ্রহণ করা হলো। আচ্ছা, আর কে কি বললো? অন্যরা শুভেচ্ছা জানাচ্ছে। ক্রিস্টিয়ান অ্যাডামস, আমি অনন্যা লাইফে কথা বলতে চাই। অবশ্যই, মোস্ট ওয়েলকাম। আপনার যত ক্রিয়েটিভ আইডিয়া আছে আমাদেরকে বলে ফেলেন। আমাদের প্ল্যাটফর্ম সবার জন্য ওপেন। আচ্ছা, যেখানে কথা বলছিলাম ইন্টারনেটের একটু ঝামেলা আমাদের মনে হয় সবসময় চলবে। ওহিদা, 12th এর পরে
কিছু একটা শর্ত প্রযোজ্য ভাবে তোমার জার্নি শুরু হলো, সেই জায়গাটা আমি মিস করে গেছি। তুমি কি আবার ছোট করে বলবে, আরেকবার শুনি, আমি আর ওকে, জাফরিন দুজনে শুনি। তো বাবা তখন বললেন যে তুমি যদি চাও আর্ট কলেজে যেতে তো তুমি যাও, কিন্তু আমি তোমাকে কোনো ফাইন্যান্সিয়াল হেল্প করব না, কেননা বাবার যেহেতু আহা, ওটা পছন্দ থাকেনি। তো তখন আমাকে নিজে নিজে ভাবতে হলো। তো আর আমি সেই 2 বছর আগে ছবি আঁকা স্টার্ট করেছি, তো আমি ভাবলাম আমাকেই আঁকা শেখাতে স্টার্ট করতে হবে, তো আমি সেটা স্টার্ট করেছিলাম। তো সেখান থেকে যখন নিজে ইন্ডিপেন্ডেন্টলি নিজেও আর এক জায়গায় শিখতে যেতাম, তার টিউশন ফিসটা আবার আমাকে জোগাড় করতে হবে। তো ওটা হয়ে যাবার পরে আই গট আ লাইক নাইস কনফিডেন্স ফর মাইসেলফ। তো সেখান থেকে এবার দ্বিতীয়বার আবার আর্ট স্কুলে এক্সাম দেয়া, এন্ড তারপরে চান্স পাই। তো সে বছর সেখান থেকেই জার্নিটা স্টার্ট হয়। এটা কিন্তু ভালোই হয়, আমাদের চ্যালেঞ্জটা হয়ে গেলে একটা কনফিডেন্স চলে আসে। হ্যাঁ, আটকানোর হ্যাঁ, রাস্তা করতে গিয়ে আরো আমাদের জন্য ব্যাপারটা ভালো হয়, পজিটিভের দিকে চলে এক্স্যাক্ট। যায়, which is হ্যাঁ, nice. একজন বলছে ওহিদা ওয়াজ ভেরি অ্যাক্টিভ গার্ল ইন মাই ক্লাস, রেশমা খাতুন। তার মানে অনেকেই দেখতেছে আমাদের সাথে। প্লিজ প্রশ্ন করেন, যেসব গোপন কথা আমরা আলাপ করতে পারি না এখানে, সেগুলো জিজ্ঞেস করেন, যেগুলো আমি জানি না ওহিদার সম্পর্কে, জাফরিন আপুর সম্পর্কে, অনেকেরই পরিচিত মুখ, প্লিজ প্রশ্ন পাঠান। তো তারপরে কি নিয়ে পড়াশোনা হলো, ওই সাবজেক্টে, কিংবা কাজের ধাপটা কিভাবে হচ্ছিল আসলে? আমি কলকাতাতে গভর্নমেন্ট আর্ট কলেজে দুটো ডিপার্টমেন্ট ছিল। তো আমার ইন্ডিয়ান পেন্টিং খুব পছন্দ ছিল, কেননা যেহেতু মিনিয়েচার ছিল, আর আমি ছোটবেলা থেকে এই ডিজাইন এই জিনিসগুলো দেখে খুব অভ্যস্ত। মানে যেহেতু বর্ন অ্যান্ড বট আপ ইন আ মুসলিম ব্যাকগ্রাউন্ড, তো এই জিনিসটা হয় যে আমরা আমরা অ্যানিমালের থেকে অনেক বেশি ডিজাইন দেখে বড় হয়েছি, তাই না? মানে বাড়ির যে কোনো ক্লথ বা যে কোনো জিনিসে, তো সেই জায়গা থেকে আমার ওই মিনিয়েচার আর্টের উপরে খুব ইন্টারেস্ট ছিল। সেখান থেকে আচ্ছা, আমি ওই ইন্ডিয়ান পেন্টিং এ এক্সাম দিই, যেখানে আমাদের 3টে স্পেসিফিক সাবজেক্ট ছিল, যে ওয়াশ পেন্টিং এন্ড মিনিয়েচার পেন্টিং। তো সেখান থেকে আমি ইন্ডিয়ান পেন্টিং নিয়েই পুরো 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করি। মানে আমি অয়েল অ্যাক্রিলিক করিনি, সেটা আমি পার্সোনাল পরে করেছি, বাট কলেজে হয়নি। মানে আমাদের যে সাবমিশন হয় সেমিস্টার ওয়াইজ, সেগুলোতে হয়নি। পুরোপুরি মানে কেউ ওয়াশে কাজ করেছে, কেউ ওয়াশে, বা কেউ মিনিয়েচার আর্টে কাজ করেছে। তো সেভাবে তারপরে আমি যখন দিল্লিতে মাস্টার্সটা করি, সেখানে আবার পেন্টিং এ ছিলাম। তো সেখানে যে আমি আরো বেশি অয়েল বা অ্যাক্রিলিকে কাজ করেছি, অয়েল অতটা করিনি, অ্যাক্রিলিকটাই করেছি। তাও খুব একটা ভালো লাগতো না, কিন্তু করতাম। আচ্ছা, আমরা ফেরত আপনার আসবো তোমার এই কাজের ওয়াশ আর অয়েল। হ্যাঁ, আমি অয়েল আর ইসের ভিতরে কি কি ইন্সপিরেশন আসছিল সেটাতে আমি আসবো। জাফরিন আপু, তুমি কিছু জিজ্ঞেস করছিলে। আমি বলছিলাম যে সাবজেক্ট ম্যাটার কিভাবে মানে মানে ওই চিন্তাটা কিভাবে এলো সাবজেক্ট ম্যাটার হিসেবে, যে জেন্ডার ফেমিনিজম এবং এটা আসলো, এবং এটাকে যে মিনিয়েচারের সাথে মানে যুক্ত করলেন, তো এইটা কিভাবে কখন গ্রো করলো তার ভিতরে, কোন পর্যায়ে প্র্যাকটিসের? আমি তখন আসলে ওই একটা ব্যাপার ছিল না, বাড়িতে অনেক জিনিস ছোটবেলা থেকে খুব মানা, যে না এটা করা যাবে না বিকজ তুমি মেয়ে, ওটা করা যাবে না বিকজ তুমি মেয়ে। তো ওই জায়গাগুলো থেকে আমি নিজে নিজেই, আমার কাছে নিজের কিছু কোশ্চেন ছিল, যে কেন না, কেন না, এটা খুব বারবার নক করতো। তারপরে আমার একজন খুব ভালো প্রফেসর ছিলেন ইন্ডিয়ান পেন্টিং এর, অপূর্ব সেনগুপ্তা। তো উনি সেই প্রথম সাহসটা যোগান, যে তুমি আগে নিজের ডেপথটা ভাবো, যে তোমার রুটে তোমাকে কি সবসময় তোমার এগেনস্টে কি কথা বলা হয়। তো সেখান থেকে আমার ওই জায়গাটা আরো বেশি স্ট্রং হয়। আস্তে আস্তে আমি বুঝতে স্টার্ট করি যে না, যেটা বলছে সোসাইটি সেটাই যে আমাকে মেনে চলতে হবে, সেটা তো কখনোই না। আই হ্যাভ মাই ওন থিং। তো আমাকে ভাবতে হবে যে আমার কি ভালো লাগছে, বা আমার জন্য কি ভালো। সোসাইটি যেটা আমার জন্য ডিসাইড করে দিয়েছে, সেটা আমি কখনো মানতে পারি না। তো সেখান থেকে স্টার্ট হয়। হুম। জাফরিন আপু, তোমার কাছ থেকে একটু শুনে নিই তোমার ভিজুয়াল আর্টের আচ্ছা। জার্নির শুরুটা, কারণ ইন্টারনেটের ঝামেলার কারণে আসলে গল্পটা আমি ওহিদার সঙ্গেই বাড়িয়ে যাচ্ছিলাম। এবার হ্যাঁ, শুনি, না ঠিক আছে, ঠিক আছে। তোমাকে আমি আসলে ভিজুয়াল আর্টিস্ট হিসেবেও হুম, চিনি, রিসার্চার হিসেবেও চিনি, তুমি নিজেকে কি হিসেবে হুম, পরিচয় দিতে কমফর্ট ফিল করো সেটা আগে বলো, তারপরে ওইটার জার্নিটা আচ্ছা, শুনি। আচ্ছা। আম, আসলে আমার কাছে পুরাটাই হচ্ছে একটা প্র্যাকটিস, এবং এই পুরোটাই মনে করো কখনো রাইটিং, কখনো রিসার্চ, হ্যাঁ,
কখনো ড্রয়িং, সিম্পল ড্রয়িং, শুধু লাইন ড্রয়িং। তোমাকে আমি কিছু পাঠিয়েছি আজকে। হুম হুম বা মানে এই যে মানে একজন, আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর জীবনের সমস্ত আগ্রহই তার হচ্ছে আর্টিস্টিক প্র্যাকটিস। হ্যাঁ, তো আমার যে যে জায়গায় মানে এখন পর্যন্ত আগ্রহ আছে, আমি টুকটাক কাজ করার চেষ্টা করেছি, পুরোটা মিলিয়ে অ্যান আর্টিস্ট, মানে এর বাইরে আসলে আর কিছু না। এর চেয়ে মানে সবই ক্রিয়েটিভ প্রসেস। এর ভিতর দিয়ে আমি জ্ঞান অর্জন করি, আমি কিছু ডেলিভার করার চেষ্টা করি, আমার দায়িত্বের জায়গা থেকে আমি খোঁজার চেষ্টা করি। এটা আমরা সবাই করি বোধহয়, এভাবে আগাই না? তো এইটাই প্রসেস আসলে, মানে ইটস আ প্রসেস, ইটস আ মানে প্র্যাকটিস, জাস্ট আর তোমার কিছু এই না। মানে কি পরিচয় একদম দিব? শুরুটা কিভাবে, মানে তোমার হ্যাঁ, কিভাবে একদম শুরুটা হয় না যে আর্ট কলেজ থেকেই শুরু, কিংবা তার আগেই একটা আগ্রহের জায়গা ছিল, একদম স্টার্টিংটা কিভাবে? আমরা তো আসলে আগের থেকেই, আই ডোন্ট নো ইফ এভরিওয়ান নোজ যে আমি আসলে আর্টিস্ট হবো, রিসার্চার হবো, কিংবা থাকে না যে অনেকের অনেক ধরনের জার্নি থাকে। তোমার জার্নিটা কি ছিল, শুরুটা কিভাবে হলো? সাদিয়া, টু বি ভেরি অনেস্ট, মানে আমার এখন মনে হয় যে আসলে এটা আমার কেন মনে হতো। আমার সবসময় মানে আমি যখন কিছু বুঝিও নাই, আমি ওই যে আমাদের পাঠ্য বইয়ের যে ছবি দেখতাম, জয়নুল আবেদিনের ছবি বা ইলাস্ট্রেশন দেখতাম, মনে আছে স্কুলে আমরা দেখতাম। আমাকে না মানে আমার ওই জায়গা থেকে আমার সবসময় কেন যেন মনে হচ্ছে আমি মানে আমি ছবি আঁকতে চাই। হ্যাঁ, ছোটবেলায় হয়তো যখন কিছু বুঝি নাই, হ্যাঁ, অত সিরিয়াস বিষয় জানতাম না, ফলে মানে আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড যে আমি আর্ট স্কুলে পড়বো, চারুকলায় পড়বো। এখন চারুকলা, আমরা ঢাকার বাইরে থাকতাম তখন যখন স্কুলে পড়ি। আমি চারুকলায়, তার আগে আমার বোন ঢাকা ভার্সিটিতে পড়তো, তখন আসছিলাম একবার ঘুরতে আসছিলাম। বাট তখন আমার মনে হয়েছে যে আমি এখানেই পড়তে চাই, বুঝছো? ফলে আমি একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, ওখানেই পড়েছি। আম, আছি ওর কোনো না কোনো ভাবে মানে প্র্যাকটিসিং, ওই ইয়েতেই আছি। বাট এটাই আমি সবসময় এটাই হতে চেয়েছি, আমি কখনো ডাক্তার হতে চাইনি, বা আমার আর কোনো ইচ্ছা ছিল না কখনো। কিন্তু হয়তো এটার যে এত সিরিয়াসনেস আর্টের, বা আর্ট মানে একজন আর্টিস্টের যে এত রেসপন্সিবিলিটি, এই জ্ঞানবোধটা আমার কোন কালে ছিল না তখন, বুঝছো? এখন না এসে বুঝি ভাই, জায়গাটা অনেক মানে অত সহজ না, অনেক ডেলিভারিটির জায়গাগুলো অনেক কঠিন, রেসপন্সিবিলিটি অনেক বেশি আর্টিস্ট হিসেবে সোসাইটিতে। এখন আমার মনে হয়, তখন বুঝি নাই। বাট এটাই আমার জানি, বুঝছো? ঠিক আছে, মানে বুঝাতে পেরেছি? ঠিক আছে। মানে আমি এটা হ্যাঁ, বলতে গেলে একটু মানে হয়ে যায় যে আসলে এখন মনে হয় যে ছোটবেলায় কি মনে করে জানি না, কিন্তু ওইটার কোনো উত্তর নাই। আমার বাসা থেকে আমি ছবি টবি আঁকতাম, বাচ্চারা যেরকম সবাই করে, ঠিক আছে, কিন্তু কখনো মানা ছিল না, এটা ঠিক। কোনো বারণ আমি এটা পাইনি, দারুণ একটা যেটা হয়তো ব্যাপার ওহিদা কিন্তু। ফেস করেছে। হ্যাঁ, মানারও তো একটা মজার জায়গা থাকে, আবার না মানারও একটা মজার জায়গা থাকে। এই জন্যই বললাম যে আসলে সবার সেটাই, বিভিন্ন বিভিন্ন জার্নি থাকে, সেই জায়গাটা জানতে খুব অবশ্যই। এক্সাইটিং লাগে আমার কাছে। আমার দিক থেকেও ছিল মানা, যে ওহিদার মতোই অনেকটা, যে পড়তে পারলে পড়ে নে বাপু, তারপরে দেখছি। আর আমরা ছিলাম ঠিক আছে, হ্যাঁ, পড়েই ফেলি তাহলে। সেটাই। ওকে, তাহলে আমরা একটু কাজের দিকে যাই। ওহিদা, যেটা আমরা শুনছিলাম, মিনিয়েচারের দিকে যাওয়া এবং এই পারিপার্শ্বিক জায়গা থেকেই আসলে কাজের কিছু এলিমেন্ট পিক আপ করা, আম, সেখান থেকে আসলে মিনিয়েচার কতটা জাস্টিস করে যে টপিক গুলো নিয়ে তুমি কাজ করতে চাও? কারণ তুমি যদি একটু বলো যে কি ধরনের টপিক নিয়ে তুমি কাজ করো, যে ইস্যুটাকে তুমি প্রেজেন্ট করো। আসলে মিনিয়েচার তো একটা ফরম্যাট, সেটার মধ্যে তোমার আরো ইস্যু আছে, বিভিন্ন লেয়ার। সেটা কি ইস্যু এবং সেটা আসলে কতটা জাস্টিস করে মিনিয়েচারের ক্ষেত্রে তোমার দিক থেকে? সেটা নিয়ে যদি বলো, আমি কিছু কাজ দেখাই তখনকার, তোমার শুরুর দিককার কাজ, বিএফ এর এমএফ এর কাজগুলো আমি দেখাই। আম, বেশিরভাগ আমি মানে এটা ডিপেন্ড করে না যে আমি কোন এনভায়রনমেন্টে আছি। মানে এখন যেহেতু আমি বাড়িতে আছি, তো আমি যেটা দেখছি আমার আশপাশে, মানে আমার সারাউন্ডিংসে যেটা হচ্ছে, মানে এখানে একটা পার্সোনাল জায়গা খুব খুব বাড়াবার আসছে, কেননা আমি এই মুহূর্তে বাড়িতে আছি। যখন আমি আবার দিল্লিতে ছিলাম, সেই সময় আবার অন্য ধরনের কাজ হতো, কেননা সেই সময় আমি বাড়িতে থাকতাম না। তো ওই বাড়ির আশপাশের যে সোশ্যাল নর্ম, সেগুলো আমার কাছে থাকেনি। কিন্তু সেখানে আবার অন্য টাইপের, সেখানে একটা প্রচন্ড পলিটিক্যাল ব্যাপার আসছে, বা সেখান থেকে আরো আরো অন্যান্য লেয়ার ঢুকছে, মানে যেগুলো সোসাইটির অনেক বেশি কোয়েশ্চেনেবল থিং। তো এই জিনিসগুলো অনেক বেশি করে আসছে যখন আমি দিল্লিতে থাকছি, বা আমি ধরো অন্য কোনো সিটিতে থাকছি। আবার আমি যখন বাড়িতে থাকছি, সেখানে
এমন কিছু পার্সোনাল জিনিস আসছে যেগুলোর সাথে আবার একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে। তো এইভাবে আমি সবসময় দেখি যেটা আমার সাথে হয়, মানে আমি হয়তো যখন দিল্লিতে আছি তখন আমি হয়তো কোনো প্রোটেস্ট আছি বা জয়েন করছি, তো সেখান থেকে আমার মধ্যে কোনো একটা জিনিস আসছে, সেখান থেকে আমি হয়তো কোনো একটা মেবি কোনো ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছি বা কোনো ড্রয়িং করছি বা যাই করছি, সেটা বাড়িতে এসে সেটা হচ্ছে না, কেননা আমার বাড়ির প্রোটেস্টটা অন্য, মানে আমরা বাড়িতে যে প্রোটেস্টটা করি সেটা আবার টোটালি অন্য একটা জায়গা, একদমই অন্য, হ্যাঁ। তাই না? তো সেভাবে খুব পার্সোনাল ভাবে কাজগুলো বেরোয়। তো এভাবেই পুরো প্র্যাকটিসটা চলে আসছে আমার ক্ষেত্রে। আচ্ছা, আমি যদি এই স্ক্রিনে যেটা দেখাচ্ছিলাম, দুটো কাজের দুরকম একটা অ্যাপ্রোচ, তুমি এই দুটো কাজ সম্পর্কে যদি একটু বলো আমাদেরকে। প্রথমের কাজটা যেটা কপি পেন্টিং, এটা হচ্ছে আমার একদম 2013 এর কাজ, যখন আমি আর্ট কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি, আর সেই প্রথম আমাদেরকে মিনিয়েচার পেন্টিং শিখতে হবে। তো সেটা আমরা কপি পেন্টিং করেই শিখতাম, কেননা ওই ডিটেলস ব্যাপারটা বোঝার জন্য। তো এই কাজটা করতে অলমোস্ট 6 মান্থ লেগেছিল, মানে প্রত্যেকটা ওই রংকে, মানে আমরা তো আর্থ কালার দিয়ে কাজ করেছি তখন, তো সেগুলো আমাদেরকে প্রত্যেক দিন এসে তুমি তোমার ওই ছোট্ট ছোট যে আমাদের ওই কাটুরি গুলো দিত, বাটিগুলো, তাতে গুলতে হতো, আর সেগুলো ওই একদম জলের মতো লেয়ার লাগিয়ে করা। তো সেজন্য এই কাজটা অলমোস্ট 6 মান্থে আমরা কমপ্লিট করি, মানে আমি একা না, আমার ব্যাচমেটে যারা ছিল সবাই। তো এটা আমার ওই প্রথম কপি পেন্টিং, এটা একটা কাংড়া মিনিয়েচার, মানে আমি এই মুহূর্তে আর্টিস্টের নাম ভুলে গেছি যার অরিজিনাল কাজ। তো সেখান থেকে আমি প্রথম আমার মিনিয়েচারের কাজ, এটা থেকে আমি অনেক কিছু শিখেছি, মানে এটা খুব ডিটেইলে কাজ করেছিলাম। তো সবচেয়ে বেশি মনে হয় ধৈর্য ধরা শিখছো। আমি তো সবার আগে ধৈর্য পরীক্ষা শিখতাম, যে আর কিছু শিখলাম না, শিখলাম 6 মাস একদম একদম একটা কাজ। মানে, আচ্ছা, তারপরে তারপরে শোনা যাক কিছু সম্পর্কে। হ্যাঁ, এটা তখন আমি থার্ড ইয়ার কি, এটা আমার ফোর্থ ইয়ারের কাজ। হ্যাঁ, তো তখন আমি হস্টেলে ছিলাম। তো আমার হস্টেলে মানে আমি এই জিনিসটা খুব লক্ষ্য করতাম, যেহেতু আমি বারবার বলছি যে আমি খুব সারাউন্ডিং থেকে আমার কাজটা পুরোপুরি হয়। তো যেহেতু আমি হস্টেলে থাকতাম, আর ওখানে আমরা ওটা একটা গার্লস হস্টেল ছিল। অলরেডি জুবা ইসলাম বলে ফেলছে কমেন্টে, এটা হোস্টেলে করেছি, খুব সুন্দর কাজ। তো হস্টেলে মানে আমি অধিকাংশ, মানে ওখানে হয় না, মানে আমরা যখন প্রথম প্রথম বাইরে থেকে, মানে গ্রাম থেকে শহরে যাচ্ছি বা সেখানে হস্টেলে থাকছি, তো ওই একটা, মানে ইভেন ইটস নট অ্যাবাউট ভিলেজ বা সিটি, মানে এটা মোর অ্যাবাউট আমাদের এজের সাথে, যে ওকে এবার তো আই নিড সামওয়ান, আই নিড লাভ। তো এই জায়গাটা থেকে অধিকাংশ জন, মানে অ্যাটলিস্ট দে আর ইনটু লাভ আর নট, বাট দে নিড সামওয়ান টু টক। তো এই যে ব্যাপারটা, তো সেখান থেকে ওই কাবাব মে হানি, আমি এরকম একটা নাম দিয়েছিলাম। এন্ড হানি ইজ দ্যাট মোবাইল, মানে যে মোবাইলটাই খুবই ইন্টারেস্টিং। তোমার ওই আমি কানেকশন। এইমাত্র জিজ্ঞেস করতাম যে টাইটেলটা কোথা থেকে আসলো, হোস্টেলটা বুঝলাম। আমার মাথায় এসেছিল, হ্যাঁ। তো ওইভাবে কাজটা ডেভেলপ হয়। সেখান থেকে আমি কাজটা তখন করি, মানে সেখানে আউট অফ ফোকাস, বাকি জিনিসগুলো সব আউট অফ ফোকাস, মানে ফুড বা তার সাথে পড়াশোনা, এডুকেশন, তো ওগুলো পুরো আউট অফ ফোকাসে আছে। আর বাকি মেইন ফোকাস এভরিওয়ান ইজ ইন যে, মানে তাদের নিজেদের জেস্টারে তারা নিজেদের মতন কথা বলছে, যে যার মতন, তো সেই জায়গাগুলো থেকে এটা আসে। ইভেন প্রত্যেকটা আমি ওই হস্টেলেই দেখা, মানে প্রত্যেকটা যে পোজ আমি এখানে ড্রয়িং করেছি ওখান থেকে হস্টেলে। হ্যাঁ হ্যাঁ, মানে অধিকাংশ খুবই রেলেভেন্ট, খুবই রেলেভেন্ট। খুবই রেলেভেন্ট। আচ্ছা ওহিদা, এবার বলো, তোমাকে ছোটবেলায় আর্ট স্কুলে কে নিয়ে যেত? কেউ না, আমি একাই গিয়েছিলাম। একজন কমেন্ট করেছে, জাওয়াত পারভেজ। ও আমার ভাই, আমার ভাই। ও আচ্ছা, ওহিদার জন্য না, আমি ওহিদা কথা বলছি তখন মেসেজটা এসছে, আমি ভাবছি আচ্ছা জাওয়াত পারভেজ বলছে জাফরিনকে আমার নাম নাও ছোটবেলায়, যে আমি তোমাকে আর্ট স্কুলে নিয়ে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিশু একাডেমিতে ভর্তি, আমার মনে পড়েছে, হ্যাঁ ভর্তি করে দিয়েছিল আমার ইন্টারেস্ট দেখে, যে আচ্ছা ওকে ওখানে ভর্তি করা দাও। গেছিলাম, ভাইয়ার সাথে যেতাম। ইভেন চারুকলায় ভর্তির ওই যে আমাদের তোমার রেজাল্ট যেদিন হলো, সেদিনও আমার 2 ভাই বোন আমার সাথে, ছোট বোনের স্বপ্ন পূরণ হচ্ছে কিনা এই জন্য তারা আমার সাথে এসেছিল। তাদের ব্যাপক টেনশন, আমার চেয়ে তাদের দুশ্চিন্তা বেশি। এইরকম সাপোর্ট পাওয়া গেলে তো আর কোনো কথাই নাই। না না, অবশ্যই অবশ্যই এই দিক থেকে বলতে হবে যে না, আমি সাপোর্ট পেয়েছি। ওকে, তাহলে এবার ওহিদার আরেকটা কাজের দিকে আগাই। আমি একটা কাজ স্কিপ করে যাচ্ছি, এই কাজটা,
এটা শুনে আমি আবার জাফরিন আপুর কাছে যাব তার গল্প শুনতে। ওকে, এইটা আমার এই কাজগুলো এবার শুরু হয় যখন আমি দিল্লিতে মাস্টার্স করতে গেলাম। এবার দিল্লিতে প্রথমে একটা বছর আমি সেভাবে কিছু কাজ করতে পারিনি। তার প্রধান কারণ, এক তো পুরো মানে আমি ওয়েস্ট বেঙ্গল যে কালচারে বড় হয়েছি ছোটবেলা থেকে, বা সেই কালচার গুলো জানি, বা দিল্লি বা টোটালি অন্য একটা কালচার, অন্য ল্যাঙ্গুয়েজ, ইভেন অন্য টাইপের এনভায়রনমেন্ট, যেগুলো আমার কাছে খুব নিউ। মানে আমি নিজে বুঝতেই পারছিলাম না একটা বছর যে আমি কি করবো। মানে আই ওয়াজ কোয়েশ্চেনিং মাইসেলফ যে আমি যেটা বলতে চাইছি সেটা আসছে না, বা সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না। তো ফার্স্ট ইয়ার মানে বেশিরভাগ টাইমটা খুব একটা কাজ করিনি। তো সেকেন্ড ইয়ার আমি প্রথম আমি নিজে ওখানের যে সারাউন্ডিংস, আমাদের হস্টেলে সেকেন্ড ইয়ারে একটা খুব বড় প্রোটেস্ট হয়েছিল। আমাদের গার্লস হস্টেলে এন্টারিং ছিল 8:30, তো আমরা সেটা 10টা PM করতে চাই। তো যেটা আমাদের হস্টেলে পারমিশন দেয়া হয়নি, তো আমরা খুব বড় প্রোটেস্ট করে ওটা একদিনেরও মাথায় আমরা এত বড় প্রোটেস্ট হয়েছিল যে উনি বাধ্য, মানে আমাদের হস্টেলের যে মেন ছিলেন, তো ওটা 10 PM করে। সেখান থেকে আমি একটা জিনিস তো বুঝতে পারি যে মানে যে জায়গাতেই আমরা থাকি, সে জায়গার যে এক্সিস্টেন্স, সেখানে তুমি যদি কিছু বলতে চাও আর তোমার মধ্যে যদি সেই স্ট্রং ভয়েসটা থাকে, তো ইটস পসিবল, মানে সেটা তুমি পাবেই। মানে সেটা যে কোনো মানে তোমার যদি সেই ফান্ডামেন্টাল রাইটসটা থাকে, তাই না, তো অবশ্যই পাবে। তো সেই জায়গাটা থেকে আমার ওই প্রথম একটা ওই ধরনের একটা ভাবনা চিন্তা মাথায় আরো বেশি করে আসতে থাকে। তারপর থেকে আমি বরাবরই আমি আরো অনেক রুট লেভেলে যাই, বা আরো আমার কিছু আরো বন্ধু বান্ধব হয় যারা খুব ভালো, যাদের সাথে আমার অনেক ডিসকাশন হয় কাজ নিয়ে, যে আমি কিভাবে নিজেকে দেখছি, আমার নিজের আইডেন্টিটির ওপর কি বলতে চাইছি আমি। তো সেখান থেকে আমার কাছে এই কাজটা সেভাবেই ডেভেলপ হয়, যেখানে কমিউনাল ভায়োলেন্স বা ডে টু ডে ভায়োলেন্স, এগুলো নিয়েই এই পুরো কাজটা আছে। বাট এখানে মাল্টিপল লেয়ার্স আছে, মানে এখানে অলমোস্ট 12টা ছোট ছোট সিরিজ আছে। তো এবার প্রত্যেকটাই বিভিন্ন বিভিন্ন ছোট 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 স্টোরি আছে। তো পুরো কাজটা পাবে। আর এই ইয়েলো কালারটা চুজ করার রিজন আমি এভাবেই করেছিলাম যে যেহেতু ওটা মানে মানে এখানে আমি ওই ডে টাইম অল টাইম, মানে আমরা দিনে মানে আমরা সবসময় হয় না ছোটবেলা থেকে যে রাত মানে ভয়, কিন্তু দিন মানে ভয় না। বাট এখন কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে এভরি টাইম ইজ দিনে দুপুরেই হচ্ছে ঘটনা। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটা থেকে এই নামটা দেয়া, তার সাথে ওই ইয়েলো কালারটা ওই একটা ডে লাইটের সাথে সম্পর্ক করে একটা ওই মেটাফরিক জায়গা থেকে এটা করা হয়েছিল। ইন্টারেস্টিং। এবং তখনও দেখছি মিডিয়াটা তোমার তখনও ওয়াটার কালার। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এই মিনিয়েচারের একটু একটু ইনফ্লুয়েন্স আছে, বাট কমেছে। মানে যেটা আগে যতটা ছিল সেখান থেকে অনেকটা কমে একটু নর্মাল যে ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের যে সেটা রয়েছে। তোমার নিজের মতো করে গেছে না, হ্যাঁ, ফর্মগুলো, ফিগারেটিভ ফর্মগুলো একটা মানে সিলুয়েট হ্যাঁ 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 এর ভিতরে চলে এসেছে না। ইন্টারেস্টিং। চলো তাহলে জাফরিন আপা তোমার কাজ দেখি। আমরা কি ড্রয়িং দেখবো না প্রিন্ট দেখবো বলো? তোমার যেটা থেকে আসা শুরু আমি তোমার ড্রয়িং গুলো, আমি কিছু কাজ তোমার আগে দেখেছি, ড্রয়িং গুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং। আমি ড্রয়িং গুলো নিয়ে আগে কথা বলি, তারপরে প্রিন্টে যাই। আমরা স্ক্রিনে এখনই দিয়ে দিচ্ছি। ড্রয়িং এর কাজগুলো তোমার কোন সময় করা? এগুলো একদমই তোমার, আমার ছেলে হলো 2016, 17তে আসলেই তেমন খুবই কিছু মানে বাচ্চা জাস্ট ইয়ে করা, মানে বুঝোই তো ওই সময়টা 6 মাস তো কিছুই না, বাচ্চা জাস্ট খাওয়ানো বড় করা, নিজে ওর সাথে ইয়ে করা, হ্যাঁ, প্যারেন্টিং শেখা, এগুলো। তারপর থেকে মনে করো 16-17 শেষের দিক থেকে 18 থেকে আমি আসলে বলতে গেলে যখনই সময় পেয়েছি তখন, এবং মানে সহজ মিডিয়া হিসেবে ওয়াটার কালার, ইঙ্ক নিয়ে বসা, বাচ্চা ঘুমাচ্ছে, চট করে একটু করলাম, হ্যাঁ, ভাল লাগছে না, মানে ওর তো আসলে ঘুমানোর সময় ছাড়া, আবার যারা মা হয়েছে তারা জানে যে বাচ্চা ঘুমালে তার পাশেই শুয়ে থাকতে হয়, হ্যাঁ, উঠলে ওরা জেগে যায়, মানে ওরা যেন মানে গন্ধ পায়, হ্যাঁ, জানো তো। তো মানে
তো ওই সময় যেটুকু পেরেছি খুব বেশি দেখো মানে ওই জন্য অনেক বেশি ডিটেইলিং না, হ্যাঁ মানে তো অনেক কিছুই আমি চেয়েছি এখানে করতে আরো কিছু, তারপর আমি ছেড়ে দিয়েছি, ওকে ফাইন, এইটাই আমার ওই সময়কার অবস্থা। হ্যাঁ তোমার আমার মাদারহুডটা অনুভূতি কি বা তুমি এখানে এক্সপ্লোর করছিলে? হ্যাঁ 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 অ্যাবসলিউটলি এটাই হয়েছে আসলে। আমি মানে সাবজেক্ট হিসেবে এর বাইরে আমি চিন্তাই করতে পারছিলাম না, আমার মাথায় আর কিছু মানে দুনিয়া ধ্বংস হলেও বোধহয় আমি আর কিছু মানে আমার মাথায় আসে না, বুঝছো, কারণ আমি মানে 24 আওয়ার্স আমি ওইটা নিয়েই ব্যস্ত। হ্যাঁ তো সেই আর কোনো কিছু আমার জন্য অতটা ইম্পর্টেন্ট ওই মুহূর্তে মানে ছিল না, বা এখনো না, কিন্তু এখনো হয়তো এখন না, যেহেতু আমার বাচ্চাটা, হ্যাঁ এখন যেহেতু ও একটু নিজে মানে একটু স্বাবলম্বী হচ্ছে, আস্তে আস্তে খাওয়াটা শিখছে, জুতাটা পরা শিখছে, 4 বছর হলো, এখন আমি হয়তো এই যে ধরো এই 1 বছর আগেও যদি সাদিয়া তুমি বলতে যে জাফরিন আপু আসেন একটু আলাপ করে, আমি হয়তো বলতাম যে আপু আমার সময় নাই, বুঝছো, কিন্তু এখন এই যে এইটা হলো আমি মানে ঠিকই আমি ছেলে মনে নিয়ে করি আসতাম যে হ্যাঁ তোমাকে। হ্যাঁ মানে এখন আমি আসলে চিন্তা করছি যে আসলে তো আবার আমার আঁকাটাকে আরেকটু সিরিয়াসলি আবার একবার চিন্তা করি সাবজেক্ট গুলা নিয়ে। হ্যাঁ যা করেছি ওকে ফাইন, এটাও আমার জীবনের অংশ, এটাকে একদম আমি ডকুমেন্ট করি। হ্যাঁ এই যে ফিলিং, এটা তো শুধু আমার না, বলো আমি কিন্তু আমার মানে এটা খুব ইন্টারেস্টিং তুমি একটা পিরিয়ড না, অনেকেরই হয় যে এই সময়টা একদম কাজটাই বন্ধ হয়ে যায়, হয়তো কাজটাই করা হ্যাঁ হয় না, হ্যাঁ মানে সেখানে যে আসলে তুমি হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেশনটা মানে ধরে রাখছো। ইউ নো হোয়াট, মানে আমি এই জন্য তোমাকে বলছিলাম সাদিয়া যে দেখো কোনো কিছু ক্রিয়েটিভ প্র্যাকটিসের বাইরে না, যারা আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ কোনো কিছু না, আমি যখন একটা বই পড়ছি, ধরো বাচ্চা শুয়ে আছে একটা বই পড়ছি, হ্যাঁ সুযোগ পেয়েছি কি আর্ট নিয়ে গুগল করছি, ছবি দেখছি, হ্যাঁ নানান জন্য তোমাদের লাইভ শুনছি, এটা করছি, এই টোটালটা এই যে লাইফ স্টাইল এটা পুরোটাই এই যে প্র্যাকটিসের অংশ, বুঝছো, যেহেতু আই এম ডেডিকেটেড, হ্যাঁ এবং আই হ্যাভ দ্য প্যাশন, সুতরাং অবশ্যই এই টোটাল প্রসেসটাই আসলে মানে আর্টওয়ার্ক তৈরির প্রক্রিয়া। প্রক্রিয়া। ফলে মানে থাকে না যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই যে এখন আমি অমুক শোতে শো করতে পারছি না, তমুক করতে পারছি না, আমি যে আছি এটা আমি জানি, ইটস হ্যাঁ, এই ওকে। ফ্রাস্ট্রেশনটা কিন্তু এই একদমই এই আউটার সিচুয়েশনের ক্রিয়েটেড ফ্রাস্ট্রেশন, এটা আমার মনে হয় না হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ আমাদের নিজেদের থেকে আসলে সাধারণত আসে, হ্যাঁ 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 আউটসাইড থেকে মাঝে মাঝে ক্রিয়েট হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ইটস ট্রু। হুম আমাদের তো এই ওকে র্যাট যাদের রেসটা মনোবল থেকে। ভালো, হ্যাঁ মনোবল ভালো যারা বোঝে আসলে ইটস নট এ প্রবলেম। তবে আমি চেষ্টা করেছি কিছু মাত্রায়, তোমাকে আমি কিছু শেয়ার করলাম। আর আরেকটা ব্যাপার একটু আমি এখানে ইনক্লুড করতে চাই, তুমি যখন আমার পরের ছবিগুলোতে যাবে, আমি তোমাকে একদিন বলছিলাম না যে আমি একটু মানে ক্লাস নিয়ে চিন্তা করে, আমি যখন আমার আমার মাদারহুড বলে আমি আসলে নট অনলি আমার মাদারহুডের কথা বলছি, আমি যেভাবে আমার বাচ্চার সাথে শুয়ে থাকি, আমার যে স্ট্রাগল, আমার যে ভালো লাগা, খারাপ লাগা, কখনো বিরক্তি, কখনো অতি ভালো লাগা, হ্যাঁ বাচ্চা মানে এই যে একটা মানে প্রসেস, এইটা হচ্ছে শুধু আমি না, আমার ক্লাসের সব মহিলাদের, সব মায়েদের একই ধরনের কম বেশি এ দিয়েই যায়, সেটা পৃথিবীতেও বাংলাদেশে এক ধরনের, কিন্তু ওভারঅল সব জায়গায় সব একই জায়গায় রকম। হ্যাঁ তো আমি মনে করি যে আসলে আর্টের এই শক্তিটা আছে, যে আর্ট আসলে এইভাবেই একটা ইউনিভার্সাল মানে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা। হ্যাঁ 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 তো True. এই আর কি। উম, একদমই সত্যি কথা। আর এবার তোমার আগেকার কাজে যাই, হুম যে কাজগুলো আমি আগে দেখছি, এই ড্রয়িং গুলো একদমই নতুন দেখলাম এবং আগের কাজগুলো একদমই অন্য ধরনের। তোমার আগের গল্পে আমার মানে শুনছিলাম জার্নিটা শুরু হয় তোমার আসলে পড়াশোনা প্রিন্ট মেকিং এ, তাই তো? জি জি হ্যাঁ, তোমার কাজের কোনো কমফর্ট লেয়ার ছিল যে এই মিডিয়াটাতে করলে আমি আমি পছন্দ করি, যেমন ওহিদার যেরকম ওয়াটার কালার পেইন্টিং এ, কিন্তু ওয়াটার কালারে মিনিয়েচারে ওর কমফর্ট জোনটা কিংবা ওর ল্যাঙ্গুয়েজটা বেটার এক্সপ্লেইন হয় ওখানে মনে হয়। তোমার কি এরকম কোনো ল্যাঙ্গুয়েজ ছিল, ডিসিপ্লিন ছিল? আমার এচিংটা ভালো লাগতো, বা মিডিয়া হিসেবে এচিং, এবং তারপরেই উডকাটটা একটা মানে উডকাট প্রিফার করার একটা ব্যাপার ছিল যে ওইটা হয়তো আমি হাতে মানে প্রিন্ট নেওয়ার জন্য আমাকে মেশিনের উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, বা অন্য আরো অনেক কিছু চেয়ে আমি মিনিমাইজ করে শুধু হাতে ঘষে আমি আমার কাজকে আগায় নিতে পারি, এটা একটা ব্যাপার ছিল। লিথোগ্রাফি ভালো লাগে বুঝছো, কিন্তু
লিথোগ্রাফি তুমি তো জানো সাদিয়া। হ্যাঁ, এটা প্রসেসটা আসলে আমরা মানে ওইটা ইফেক্ট ভালো লাগলেও থাকে না যে আসলে হ্যাঁ, ঠিক অতৃপ্তি নিয়েই থাকতে হয়। হ্যাঁ, তখন ছেড়ে দিতে হয়, আচ্ছা একদম মিডিয়া, আচ্ছা লাখটাও ওইটা একটুখানি আমি অংশ এটা ম্যানেজ করতে লিথোগ্রাফির। পারছি না। সো আমি বেসিক্যালি তোমার উডকাট এবং এচিং এই ওই সময়টাতে কাজ করেছি। তোমাকে আমি যেগুলো পাঠিয়েছি অলমোস্ট মাস্টার্স সময়কার কাজ। এবং এই কাজগুলো আর তুমি তো হুম হ্যাঁ বলো। হুম। আর তুমি তো জানো যে আমাদের একাডেমিক প্রসেসটা কিরকম, অনার্স মানে আমাদের সময় ছিল, তুমিও তো আমাদের সময় ছিলে, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খুবই সিলেবাস অনুযায়ী ইয়ে করা হয়, তারপর মাস্টার্সে হ্যাঁ, গিয়ে টেকনিক বলে যে এখন গুলোকে তোমরা শার্পেন হ্যাঁ করা। হুম তারপরে মাস্টার্সে গিয়ে এখন তোমরা নতুন করে ভাবো, একটু ফ্রি করে দেওয়া হয়। হ্যাঁ, তো একটু এইভাবেই মানে শুরু আর কি, তুমিও দেখবে। তো তুমি কি, তোমার সাবজেক্ট ম্যাটার কি ছিল যখন কাজ করছিলে, যেই কাজটা আমরা দেখতে পাচ্ছি হুম হুম সেটা হুম। সম্পর্কে যদি একটু বলো, যে সাবজেক্ট ম্যাটার হিসেবে কি চুজ করতে তুমি তখন? সাদিয়া, এই এটা হচ্ছে আমার মাস্টার্সে উঠে সেকেন্ড উডকাট। প্রথমটা আমি তোমাকে দেইনি, কারণ ওইটার সাথে আবার পরের গুলো অতটা রেলেভেন্ট না। হ্যাঁ, তো এইটা আমার প্রথম উডকাট, এবং এই সময় আমি প্রচুর ওই যে যেহেতু ইয়ে কাজ মানে একটু অন্যভাবে ভাবতে হবে, নিজের একটা চিন্তা থেকে কাজ করার হ্যাঁ মতো করে একটা ফ্রিডম পেয়েছি আমরা, তখন আমি একটু সবকিছু দেখছিলাম। অনেক বেশি ঘাটাঘাটি পড়াশোনা করা শুরু করে দিলাম। হ্যাঁ, লাইব্রেরিতে। তখন আমি দেখলাম ওকে ফাইন, ফর্মগত ভাবে না হলেও আমার সাথে আহ আহ মানে অদ্ভুত ভাবে হলেও তোমার কল্পনা প্রবণতা কার সাথে বেশি যায়, হ্যাঁ কল্পনা প্রবণ চিন্তা ভাবনা কার সাথে বেশি যায়, তখন আমি দেখলাম যে দেয়ার ইজ দালি। আমরা হ্যাঁ এক ধরনের মানে আরেকটা জগৎ থেকে জগৎকে রিয়েলিস্টিক জায়গায় আনা, ভাঙ্গা। হ্যাঁ, তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। আর তারপরে ওই যে গোয়েনিকার, দেখো এইটা আমি বলি তোমাকে, গোয়েনিকার যে সারের এটা আমি একটু ফর্ম হিসেবে রেখেছি এই কাজটাতে। এক ধরনের দেখো এই যে বৃত্তর ভিতরে একটা মানুষ, হ্যাঁ মহিলা, মানে ওই সময়টা না টু সাম এক্সটেন্ট আমি আমাকেই রিপ্রেজেন্ট করতাম। হ্যাঁ, মানে আমার মনে হতো যে আমার ছবিগুলোর নামও ছিল এরকম, গৃহপালিত জীবন, হ্যাঁ ডোমেস্টিক অমুক তমুক, মানে আমার মনে হতো যে আমার জীবনটা এতটাই মানে বাসা টু ইয়ে, এবং আমি এতটাই এরকম ইয়ে পরিবেশে বড়, যে আমার আসলে আমি একটা জগতে থাকতাম ছোট থেকে। হ্যাঁ, ছোট থেকে আমি একটা জগতে থাকতাম। আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু আমি আমার জগৎ থেকে বের হতাম না। হ্যাঁ, তো ওই ব্যাপারটা আমার মধ্যে ওই সময় খুব কাজ করতো, যখন আমি চিন্তা করা শুরু করলাম যে আমার ক্যারেক্টারকে ইনফ্লুয়েন্স করে কি, আমার ক্যারেক্টারকে আমার একটা অদ্ভুত জগৎ ইনফ্লুয়েন্স করে, যেটার সাথে বাস্তব জগতে খুব একটা মিল নাই, বুঝছো? ওই যে এইরকম মানে এটাও কি তোমার জগৎ বই, আরেকটা? পর্দা। হ্যাঁ, মানে দেখো এই যে একটা বৃত্তাবদ্ধ একটা জায়গা না, হ্যাঁ মানে হ্যাঁ, একটা বৃত্তের ভিতরে কিন্তু জিনিসটা একটা ফ্রেমের ভিতরে চলে গেল। ইউ সি, এটা কিন্তু আমি যে খুব কনসিয়াসলি করছি তা না, মানে আমি কিন্তু আমার এগুলো কিন্তু আমি তোমাকে বলি ফর্ম একটু সিম্পলিফাই রাখার কারণ হচ্ছে যে কম ফর্ম নিয়ে কাজ করার কারণ হচ্ছে যেহেতু উডকাট, আমি একটু ফ্ল্যাট সারফেস পছন্দ করি, ছেড়ে দেওয়া মানে চারপাশে স্পেস অ্যান্টি স্পেসের খেলাটা পছন্দ করি, এটা একটা ব্যাপার আছে। আর তুমি দেখো যে এগুলো কিন্তু আমি যে খুব মানে আমি ইনস্ট্যান্ট ড্রয়িং করে তোমার কাঠের মাপে ড্রয়িং করে, ব্লকের মাপে কাগজে ড্রয়িং করে ইনস্ট্যান্ট ইয়ে করতাম, ট্রেসিং করতাম। তো এগুলো কিন্তু ইনস্ট্যান্ট ড্রয়িং, আমি খুব বেশি ইয়ে করি না। আমি ওই জায়গাটা রাখার চেষ্টা করছিলাম যে আমার এই মুহূর্তে কি আমাকে আসলে ইনফ্লুয়েন্স করে, আমি কি নিয়ে ভাবি, আমি ভাবি বডি নিয়ে, যেটা নিয়ে সারা জীবন খুব সমস্যার শিকার। হ্যাঁ, মানে আমার কাছে আমি একটা পর্যায়ে ওই সময় আমি বুঝতাম না যে বডি মানে নুডিটি আর কাপড় দিয়ে রাখার অর্থ কি, কাপড় পরলেও তো আমি মানে মলেস্টেড হচ্ছি বা প্রেসারে থাকছি, ফ্যামিলি থেকে হোক, রাস্তায় বেরোলে হোক। হ্যাঁ, আর কাপড় না পরলেও তাই। আমার যে জ্ঞান বিজ্ঞান, আমার শিক্ষা, কোনো কিছুই তো আসলে মানে ওই জায়গা থেকে আমাকে বের করতে বডিটা আলটিমেটলি বডি। তো হ্যাঁ, মানে উইমেন বডি অবজেক্টিফাইড করা হচ্ছে। তো এই জায়গাগুলো আমাকে প্রচন্ড ভাবে মানে খোঁচা দিত বা দেয়, এখনো দেয়। তো তখন ওই ফর্মগুলো আসছে, বুঝছো? এবং তোমার খেয়াল করে দেখবে যে পিছনে যে হাত উঁচু করা ফর্ম, হ্যাঁ
আমি মিছিল হুম হুম করছি, বুঝছো? হুম স্টুডেন্ট হুম লাইফে মিছিল করতাম, ইয়ে করতাম, হ্যাঁ, নানান ইয়েতে পার্টিসিপেট করেছি, অর্গানাইজেশন করেছি। আমি তোমাকে বলেছিলাম, আহ, আহ, তো একটু লেফট ঘরানার। তো তখন আমি দেখেছি যে আসলে কোনো না কোনো ভাবে না একটা রেবেলিয়াস ব্যাপার তৈরি হয়ে যায় ভিতরে, যখন আমি কন্টিনিউ সাপ্রেশনে থাকি। আমরা একটা তৈরি হয়, ওইটাকে আসলে বের করাটা দরকার। ওইটা বের করার ভিতর দিয়ে আমি আসলে চেয়েছি যে ওই গণ্ডিবদ্ধ জীবনটাকে ও মানে ভাঙা, একটু অন্যভাবে দেখা, একজন আর্টিস্ট হিসেবে নানান ভাবে জীবনকে এক্সপেরিয়েন্স করা। যদিও যতটা বলতেছি অতভাবে পারি নাই এখন, ওগুলো অনেকটা চিন্তাতেই থাকে। সবাই আমার মনে হয় আমাদের জায়গা থেকে একটু ট্রাই করছি। ওহিদা, তোমার নিশ্চয়ই এই ব্যাপারে কিছু বক্তব্য আছে। আমার মনে হয় ওহিদারও চিন্তার হ্যাঁ, জায়গাটায় এই টপিক একটু মিল আছে। কিন্তু ওহিদা, আমি তার আগে একটা মেসেজ পড়ে নি, অনেকক্ষণ ধরে মেসেজটা জমা জি, পড়ছে। তোমার কাছে অনেক প্রশ্ন অনেকের, রাফিন আপুকে তো অনেকের শুভকামনা জানাচ্ছে। থ্যাংক ইউ। Can you please tell Ohida that her work, Abhi Danger, is, তুমি কি পড়বে ওহিদা? I think it's relevant to your work. বললেন আমভি, আমহি, Abhi Danger. আমি দাঙ্গার, আমি দাঙ্গার, এটা আমার একটা ডকুমেন্টারি ফিল্ম। Documentary, she has employed pathetic fallacy to show how nature participates in human action. She has delineated the joys of spring and summer, the sun shimmering on the green slopes, the atmosphere intoxicated with the fragrance of flowers. Being a realist, you should also depict the raw wind, the biting frost that mankind has to endure in the face of pondering gloom. That is life. So this is also a question to you from Sohail Huda. He says it's a question and I want to ask her about this, but I didn't got the question very clearly here. So Sohail Huda, if you can make the question more simple to us, then I can attend this. And I also have Amir Shama Rasul. I admire Ohida's journey of art, journey of artist, journey of storytelling, how she fought and how she grew up with this fighting, and how she put all this odd into her art, how she converted all the odds to tell stories through her medium. It's amazing. Lots of love and best wishes. So a lot of people are watching us. Yeah, those people Chalo. actually know me, so they are like somehow. Some people really, really know me, like how things started, and then I came back, and then somehow forcing of marriage and all, and then again, like no, I have to work. কাজ না So it hasn't been a smooth journey, of course. বিভিন্ন লেয়ারে লেয়ারে বিভিন্ন জায়গায় বসে আসলে বিভিন্ন ফাইট। চলো, তোমার এই ব্যাপারে জাফরিন আপু যেটা বলছিল ব্যাপারে একটু শুনি, এবং আমার মনে হয় রিলেভেন্ট ওয়ার্ক আছে তোমার, সেই জায়গাগুলো আমি দেখাতে চাই। তুমি বলতে বলতে আমি ওই কাজগুলো বের করছি। একদম। তো ওয়াহিদা, আমি আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো কে ওহিদা বলবে? ইটস ওকে, বলেন বলেন। না, আমি বলছিলাম যে আপনার দিক থেকেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কাজের ব্যাপারে, আই উড লাভ টু হিয়ার। ওকে, তো যেটা হয়, যেটা হয় কি, মানে আমার ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি, যখনই আমি কোনো কিছু কাজ করছি, অবশ্যই মানে এই যে আপা যেটা বললেন সবসময়, যে মানে এই বডি নিয়ে ব্যাপারটা, যে কাপড় পরি এন্ড কাপড় না পরি, there is always a question of like molestation and teasing, and এটা and আমাদের যেটা ফার্স্ট প্রোটেস্ট, আমরা যখন একটু ম্যাচিওর হতে শুরু করি, তখন আমাদের প্রথম প্রোটেস্ট শুরু হয় আমাদের বাড়ি থেকে। কিভাবে শুরু হয়? যে ওন্নাটা ভালো করে নিয়ে বাইরে বেরো, কেননা তুমি মার্কেটে যাচ্ছ, বা রাত্রি 9টার আগে বাড়ি ফেরো, কেননা তুমি মেয়ে। তো সেখান থেকে প্রথম প্রোটেস্ট আমাদের এই বাড়িতে শুরু হয়, যে সেখানে হয়তো আমার ভাই, তাকে হয়তো সেভাবে কখনো বলা হলো না যে তুমি বাড়ি চলে এসো 9টার আগে, কেননা আরো দুটো মেয়ে বাইরে আছে, তো তুমি চলে আসো বাড়ি। তো
এই এইটা আমার মনে হয় প্রত্যেক মেয়ের কাছে এই কোয়েশ্চেনটা থাকে। এবার কেউ কেউ সেটা এক্সপ্রেস করতে পারে সে তার মিডিয়াম দ্বারা, যে হয়তো খুব ভালো লেখে, সে রাইটিং, বা কেউ হয়তো খুব ভালো ফিল্ম বানায়, কেউ হয়তো খুব পেন্টিং করে, যে যেটা যে পারে। যার মিডিয়ামে। এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো এমন স্ট্রং মিডিয়া, মানুষ এখানে তাদের নিজের ভয়েস, নিজের সবকিছু এক্সপ্রেস করছে। মানে কারোর সাথে যদি কোনো রকম কিছু ঘটনা ঘটে, সে ডাইরেক্টলি ফেসবুকে পোস্ট করছে। যে মানে এটা একটা, মানে কি বলবো, মানে এটা একটা, আমার মনে হয় ফেসবুক ইজ দ্য বিগেস্ট মিডিয়াম নাওয়াডেজ। ইভেন ফিল্ম, যেখানে আমরা ফিল্মকে সবসময় মাস মিডিয়াম হিসেবে বলি, যে প্রচন্ড একটা মাস পিপল যায়, সেখানে আমার মাঝে মধ্যে এখন মনে হয় ফেসবুক একটা, মানে এমন একটা মিডিয়াম যেটা আরো বেশি একটা স্ট্রং ইম্প্যাক্ট দেয়, মানে সবাই দেখে, বা মানে ওয়াইডার মানে ফিল্ম। তো সেখান থেকে এই কোয়েশ্চেন গুলো অবশ্যই আসে, মানুষ এক্সপ্রেস করছে। কিন্তু সব জায়গায় এগুলো হয় না, অনেক জায়গায় খুব ছোট্টবেলা থেকে এমন ভাবে তাদেরকে ম্যানিপুলেট করে দেওয়া হয়, মানে সি ডাজন্ট হ্যাভ দ্যাট দ্যাট মিনিমাম এনার্জি, নট ইভেন এনার্জি, লাইক যে হ্যাঁ আমাকে বলতে হবে, আই নিড মাই ওন রাইটস, সেই জিনিসটা আসে না অনেকের ক্ষেত্রে। তো এইগুলো নিয়ে আমার মনে হয় যে একটা বড় জায়গা থেকে প্রত্যেক মেয়ের কোয়েশ্চেন গুলো করা উচিত। এবার যার যে মিডিয়াম আছে সেখান থেকে সে তার মতন এক্সপ্রেস করুক। এর জন্য নয় তাকে খুব ভালো পেন্টিং করতে হবে, বা তাকে খুব ভালো গান গেয়ে বলতে হবে, অবশ্যই না। তোমার কাছে যে মিডিয়ামটা আছে তুমি সেখানেই এক্সপ্রেস করো, আমার কাছে এটা মনে হয় সব সময়। ওই দা স্ক্রিনে ম্যাগনিফাইং মিম, এটা সম্পর্কে যদি একটু বলো। এই কাজগুলো, এটা অবশ্যই আমার জামিয়ারি কাজ, যখন আমি দিল্লিতে ছিলাম তখন মানে আমার ওই আইডেন্টিটি ক্রাইসিসটা খুব হচ্ছিল, মানে আরো বেশি করে, কেননা মানে আই ওয়াজ নট গেটিং মাই ওন থিং, লাইক am I Bengali, like even some question was, আচ্ছা, because I was in জামিয়া, তো এই কোয়েশ্চেনটাও ছিল, तू तो पाकिस्तान का आर्ट कॉलेज में पढ़ने गई, बिकॉज आई वाज इन জামিয়া। এন্ড সো সো ওই কোয়েশ্চেন গুলো খুব ছিল যে Where do I belong? হ্যাঁ, ইয়া। তো সেখান থেকে তখন আমার মানে ওই শাড়িটা আমি খুব কমনলি দেখেছি আমাদের এই খুব যেগুলো নেটিভ কালচারের সাথে খুব ভালো যায়, যেখানে আমি দিল্লি একটা প্রচন্ড মাল্টি কালচারাল জায়গা, তো সেখানে এই জিনিসগুলো অতটা নয়, যেখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা শাড়িকে খুব কমন একটা কমন হিসাবে দেখতে পাই। সেখানেই আমার হস্টেলে আমার যে ব্যাচমেট বা আমার যে রুমমেট, তাদেরকে আমি যখন, তারা মেয়ে, তার দিকে আমি যখন বোরখা পড়তে দেখছি, তো তারা সেই মুহূর্তে তারা আমার ফ্যামিলি, রাইট? তো সেইখানে আমার ওই কোয়েশ্চেন্স গুলো আসছে যে শাড়ির সাথে বোরখা, ওই একটা কালচারাল ডাইভার্সিটি, সেই জায়গা থেকে এই কাজটা তখন ডেভেলপ হয়। আচ্ছা, আমি একটু সোহেল হুদার কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি। Sohail Huda wants to ask her about lack of realism in her work. Can she elaborate about this? Okay. হ্যাঁ, তো আমার কাছে অবশ্যই আমি এটা কোয়েশ্চেনের অ্যান্সারটা দেবো। ল্যাক অফ রিয়েলিজম, আমি জানি না মানে কোন অ্যাঙ্গেল থেকে ল্যাক অফ রিয়েলিজম বলছে। একটা জিনিস আমি অ্যাজ অ্যান আর্টিস্ট মনে করি, যে আমি যদি কোনো কিছু রিয়েলিস্টিক জিনিস এক্স্যাক্টলি দেখাই, দেন ইট উড বি জার্নালিজম, যেটা আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না। আমি আমার ওই ক্রিয়েটিভ জায়গাটাকে রেখে কিছু বলতে চাই। ওই দা জার্নালিজমে অরিজিনালটা দেখায় না অনেক সময়। মানে It's okay. No, it's okay. I know that, but I'm saying like মানে ওই জায়গাটা থেকে একটু বেরিয়ে এসে, মানে একদম রিয়েলিস্টিক, মানে দেন আমার কি রইলো, মানে আমি দেন কি দেখালাম নতুন করে? আমি তো কিছুই দেখালাম না। সে তো একজন যে কেউ, মানে সে একজন ফেসবুকে নিজে একটা ভিডিও করেও সে যদি নিজের মতন কিছু কথা বলে, সেটাও কিন্তু একটা কথা বলা, সেটাকে আমরা কখনোই ইগনোর করতে পারি না যে সেটা কিছু বলা না। তো আমি সেই বলাটার মধ্যে একটু ক্রিয়েটিভ জায়গাকে রেখে সে কথাগুলো বলতে চাই। তো সেই জন্যই হয়তো সেই জায়গা থেকে উনি বলছেন যে ওই ল্যাক অফ রিয়েলিজমের ব্যাপারটা আসছে। আর হ্যাঁ, মাঝে মধ্যে আমি এটা নিজেও দেখে, মানে আমি এতদিন অনেকদিন ছবি আঁকছি, যে আমি জানি না, মানে আমি যখন মিনিয়েচার পেন্টিং করছি বা কোনো কিছু নর্মাল পেন্টিং করছি, আমরা যেভাবে পেন্টিং কে দেখাই, রিয়েলিস্টিক পেন্টিং কে, আমি যেমন এই কাজটাই এখন যেটা স্ক্রিনে আছে, এটার মধ্যে কিন্তু একটা খুব রিয়েলিস্টিক ব্যাপার আছে। হ্যাঁ, হয়তো এবার
কেন এটার মধ্যে মহিলার ফেস নাই তার কোয়েশ্চেন আছে, অবশ্যই তার অ্যান্সার আছে যে কেন এখানে কোনো একটা মহিলার ফেস নাই। কারণ আমি যদি একটা স্পেসিফিক মহিলাকে দেখাই তো সেটা একজন হবে, সেখানে ওই একজনটা 100 জন বা একটা গ্লোবাল জায়গা থেকে ভাবার জন্য এটা ফেস ওই এটা আইকন হিসেবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তো ওই কিছু কিছু জায়গায় এটা নিজের মতন করে নিতে হয় যে তুমি কিভাবে কি কথাটা বলতে চাইছো, তো সেই জায়গা থেকেই এটা হয়। আমার মনে হয় তোমার অনেক কাজ দেখে আমার মনে হচ্ছে আসলে রিয়েলিটিটা তো সবার কাছে আলাদা, একই সিচুয়েশনের রিয়েলিটি এক একজনের কাছে আলাদা। সো যেটাকে বিয়ন্ড রিয়ালিটি মনে হচ্ছে আমার কাছে, সেটা হয়তো তোমার কাছে স্বাভাবিক, মানে একদম রেগুলার রিয়ালিটি। তো সেইটারও একটা ফ্রিডমের জায়গা এই জন্য হয়তো আর্টিস্টদের মধ্যে থাকে যে আমরা আসলে ভিজুয়ালাইজার, আমরা অন্য ভিজুয়ালটা দেখতে পাই বলেই ওটাকে কাজে নিয়ে আসতে পারি। আমার মনে হয় আমরা অন্য রিয়ালিটি দেখি সেই জায়গা। লাফরিন আপু, তোমার কিন্তু ভয়েস শুনতে পাচ্ছি না, তুমি মাঝখানে কিছু বলছিলে, ওটা আমি ক্লিয়ারলি শুনতে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছ? না, এখন আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ, সরি। মাঝখানে না আমি ওহিদার কথা আমার খুব ভালো লাগছিল, আমি তাই বলছিলাম যে ও যে বলছিল যে সবাই কিন্তু এক্সপ্রেস করতে পারে না নিজের ট্রমার কথা, হ্যাঁ, এবং ওইটা এক ধরনের ডিপ্রেশন তৈরি করে যেটা লাইফ লং মানুষ ক্যারি করে, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওর যেটা বলছিল যে হ্যালো, ফ্রিডম। হ্যাঁ, আর একটা বিষয় যেটা বলছিল যে যে কোশ্চেনটা এলো এই মুহূর্তে কি জানো সাদে, একটু বলো তো যে এক্স্যাক্টলি ওই যে ওর ল্যাক অফ রিয়েলিজম আমার কাছে সেটা না মনে হলো না। এই কারণে আমি তোমাকে বলি কনসেপচুয়ালি কিন্তু ও যে জায়গা থেকে কাজ করছে, এখন ভিজুয়াল জায়গাটা আলাদা। এখন এই কারণে তো কনসেপ্ট এন্ড ভিজুয়ালকে একসাথে করে একটা আর্টকে দেখা হয়, হ্যাঁ। আর আর্টের যখন আমি কনসেপ্টটা জানি না, আর্ট তখন ধরো একটা কবিতা ওই যে থাকে না, ওই যে এখন ওই যে অঞ্জন দত্তের গান না, ওইটা তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। এখন তুমি যে প্রেমে পড়ে সে তো প্রেমিকাকে ভাবে, আর কেউ অনেক ব্রডার জায়গা থেকে ভাবে, হ্যাঁ। তো আর্টের এই জায়গাটা সবসময়ই থাকে, সেজন্য আর্ট কে আসলে যে একটু আর্টিস্টের চিন্তাটাও একটু দেখতে হয়, আর্টিস্টের রিয়েলিটিটা একটু দেখতে হয়, আবার কি রিপ্রেজেন্টেড হলো সেই মিডিয়ার সীমাবদ্ধতা থাকে, মানে অনেক ব্যাপার থাকে আসলে যেটা বিবেচনা করার থাকে। দ্যাট ওয়াজ এ গুড কোয়েশ্চেন আসলে, হ্যাঁ। মানে ওয়াহিদা আমার মনে হয় যে নতুন করে একটু ভাবার একটা জায়গা এলো না ওয়াহিদা? মানে কারো কাছে কোনো প্রশ্ন এলে এটা তো ইন্টারেস্টিং লাগে আমার কাছে খুব। আসলে we are open for questions, যে আমরা যেটা ভাবতে পারি না। ওহিদা, আমি অলমোস্ট আমরা 1 ঘন্টা গল্প করে ফেলছি, শুরুই হলো না আলাপ, মনে হলো সময় শেষ হয়ে যাচ্ছে একদম। ওহিদা, ডিসিপ্লিনের দিক থেকে আমরা শুরুতে তোমার পেইন্টিং দেখছিলাম, দেন ইউ স্টার্টেড এক্সপেরিমেন্টিং উইথ আদার ডিসিপ্লিন, সেটা যদি আমাদের খুব ছোট করে একটু বলো কিভাবে আসলে সুইচটা। ওকে, তো এটা আসলে যেটা হয়, আমি যখন মাস্টার্স করছি আমি নিজেই বুঝতে পারছি যে আমি খুব একটা অ্যাক্রিলিক আমার ভালো লাগছে না, বা অয়েল পেইন্টিং মানে আমি দেখেছি আমার অনেক বন্ধু খুব বড় বড় স্কেলের পেইন্টিং করে, যেটা আমি পারি না। আমি হয়তো পারি কিন্তু ওই মিনিয়েচার ব্যাপারটা সবসময় থেকে যায়, সেটা দিয়ে আমি ছোট 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 কাজ করে একটা বড় কিছু বানালাম। তো তারপরে যেটা হয়, মানে এই মুভিং ইমেজকে নিয়ে ভাবনাটা শুরু হয় যখন আমি প্রথম মাস কমের কিছু ফ্রেন্ড ছিল যারা জামিয়াতে পড়াশোনা করতো, তো তারা যেহেতু ওরা মাস কমের স্টুডেন্ট ছিল, তো তারা অবশ্যই ডকুমেন্টারি ফিল্ম নিয়ে কাজ করছে বা কেউ এক্সপেরিমেন্টাল ফিল্ম নিয়ে কাজ করছে। তো সেখান থেকে আমার ভিডিও আর্টের প্রতি একটা খুব ইন্টারেস্ট আসে। জামিয়াতে থাকতেই গ্রো করলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই হয় না, মানে নিজের এবার যখন তুমি ভিডিও বা মুভিং ইমেজেস ভাবছো, তো তোমার একটা স্পেসিফিক ইকুইপমেন্ট দরকার, যেগুলো না হলে তুমি পারবে না। হ্যাঁ, ফোন দিয়ে করা যায় যতটুকু সম্ভব হয়েছে, অনেকে করেছে। তো তখন আমি মাল্টিপল ডিসিপ্লিন প্র্যাকটিস করতে স্টার্ট করলাম। আমি বারবার নিজেকে কোয়েশ্চেন করতে লাগলাম যে আমি পারফরমেন্স আর্ট করছি, বা এদিকে ইনস্টলেশন করছি, এদিকে ভিডিও আর্ট করছি। কিন্তু ওই একটা বরাবর প্র্যাকটিসের পরে প্রায় 1-2 বছর মাস্টার্স করে বেরোনোর পরে আমি বুঝতে পারলাম যে আমার মুভিং ইমেজ, তার সাথে ওই এক্সপেরিমেন্ট, তার সাথে ড্রয়িং, মানে ড্রয়িং কে কিভাবে মুভ করানো যায়, বা ওই আমরা যে হয় না, মানে যখন আমরা কিছু ভিজুয়ালাইজ করি, যদি আমরা পেন্টিং ভিজুয়ালাইজ করি তো ওটাকে আমরা খুব মাঝে মধ্যে খুব স্টিল ভিজুয়ালাইজ করি, আবার মাঝে মধ্যে খুব মুভিং ভিজুয়ালাইজ করি। তো আমার এই মুভিং ভিজুয়ালাইজটা প্রচন্ড বেশি পরিমাণে আসতে শুরু করে যতটা না স্টিল ভিজুয়ালাইজ করা স্টার্ট করি। তো সেখান থেকে আমি নিজেই বুঝতে পারছি যে আমার জন্য কোন মিডিয়ামটা আমি নিজে এক্সপ্লোর করতে চাইছি। সেখান থেকে আবার ধীরে ধীরে ওই আস্তে আস্তে ওটা ওই খুব একটু ওই মানে ইটস নট অ্যাবাউট ওই একদম ফিল্ম মেকিং সেটা না, কিন্তু ওই একটা ইন বিটুইন, লাইক
আর্ট ফিল্ম তার মাঝখানের একটা জায়গা থেকে আপাতত তো কাজ চলছে বা করছি, সেই হিসাবেই একটা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ আমি অলরেডি প্লে করছিলাম তোমার রিসেন্ট একটা ভিডিওর কাজ। আমরা এটা দেখতে দেখতেই আজকে শেষ করতে হবে তোমাদের দুজনের সাথে। আশা করি মাদারহুডের আরো সিরিজ পাবো জাফরিন আপুর কাছ থেকে, এবং থ্যাংক পোস্ট ইউ সো মাচ মাদারহুড সাদিয়া। ব্যস্ততার আর ওহিদার কাছ থেকে আরো হ্যাঁ ইন্টারেস্টিং ডিসিপ্লিন আমরা দেখতে পাবো। আমি আই এম রিয়েলি লুকিং আমি ফরওয়ার্ড টু সি যে আসলে ওহিদার নেক্সট এক্সপেরিমেন্ট কোন ডিসিপ্লিনে হয়। সাদিয়া, আমি একটু ইনক্লুড করতে চাই যে তোমার হ্যাঁ please। মাঝখানে উমাইন একটা সিরিজ তুমি করলে। হ্যাঁ ওমেন হ্যাঁ অ্যাট ওয়ার্ক। তো এইটা, হ্যাঁ তো ওইটার এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল কনসেপচুয়ালি, এক ধরনের একটা আন্দোলনের সাথে তুমি যুক্ত হলে আসলে। কনগ্রাচুলেশনস। মানে এটা বাংলাদেশে তুমি নিয়ে এলে, হ্যাঁ মানে অ্যাজ অ্যান সেটাই আর্টিস্ট এই বা অ্যাজ অ্যান প্রোগ্রামটা কিউরেটর। অ্যাকচুয়ালি হ্যাঁ যেটা আসলে ওমেনদের জন্য প্ল্যাটফর্ম, যেটা আমার মনে হয় না ডিজিটাল টাইমটা যখন আমাদের জীবনে আসে লকডাউনের পিরিয়ডে, তখন আসলেই ফিমেল প্র্যাকটিশনার ক্রিয়েটিভ প্র্যাকটিশনারদের জন্য এরকম আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল বলে আমার মনে হয় না, কিংবা এখনো আমরা পাচ্ছি না। সো আই থিঙ্ক এটাও একটা এক ধরনের জার্নি, দেখা যাক। বাট আজকের জার্নি টাইম শেষ, চলো আমরা এটা নিয়ে আবার থ্যাংক ইউ সো নিজেরা মাচ। নিজেরা গল্প করি। অনেকের অনেক কমেন্ট, আমি সবগুলো পড়তে পারিনি, দুঃখিত আপনাদের সব কমেন্ট পড়তে না পারার। শারমিন রহমান বলছেন অভিনন্দন জাফরিন, শিল্পীদের জীবনের গল্প আর তাদের কথা আর শিল্পের মাধ্যমে জীবনের সংগ্রামের সাথে পরিচয় করায় দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। তো আজকে তোমাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, ভালো থাকো, ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। তুমিও ভালো থেকো, একদম। তুমিও ভালো থেকো। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী শনিবার আবার দেখা হচ্ছে নতুন দুজন অতিথির সাথে।